বেস্ট সাসপেন্স থ্রিলার মুভি তৈরি করার জন্য মালায়ালাম ইন্ডাস্ট্রি বেশ সুপরিচিত। আজকের মুভিটা তার আরও একটি জলজান্ত উদাহরণ। আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটা দেখার সময় আপনার মাথার মধ্যে কিছু প্রশ্ন ঘুরতে থাকবে। কে করলো, কেন করলো, আর কিভাবে করলো। এরপরে প্রশ্নের উত্তরগুলো যখন আপনি পেয়ে যাবেন আপনি শুধু অবাক হবেন। তো মুভি সম্পর্কে বেশি কিছু বলে আগেই মজাটা নষ্ট করতে চাচ্ছি না, শুধু এতটুকুই বলবো এমন সাসপেন্স থ্রিলার মুভি হয়তো এর আগে আপনি কখনো দেখেননি, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মালায়ালাম ভাষার সদ্য মুক্তি পাওয়া মুভি গোলাম। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই স্ক্রিনের ভেতরে একটা লেখা দেখানো হয়, যেখানে লেখা ছিল ক্রাইম ইনভেস্টিগেশনে সত্যটা সবসময় একটা গোলকের মতো হয়, যেখানে এটা লুকানোর মতো কোনো জায়গা থাকে না। এরপরেই পুলিশ অফিসার সন্দীপকে দেখানো হয় যে রাতে বাড়ি ফেরে। সে বাড়িতে আসার পরেই আরও একজন পুলিশ অফিসার নিমেষ তাকে কল করে আর বলে, স্যার আমরা তাকে ধরে ফেলেছি। এরপরেই সন্দীপ অনুপ নামের আরও একজন লোকের কথা জিজ্ঞেস করে, বলে তাকে হসপিটালে নেওয়া হয়েছে কিনা। নিমেষ বলে হ্যাঁ, তার হাতের ভিতরে অনেক বেশি ব্যথা পেয়েছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সন্দীপ বলে সাবধানে, ওকে কালকে কোর্টে পেশ করতে হবে। নিমেষ বলে স্যার সেদিকে আমি খেয়াল রাখবো। সারাদিনের কাজের পর সন্দীপ অনেক টায়ার্ড ছিল, তাই ফোনটা রাখার পরেই সে ঘুমিয়ে পড়ে। এরপরেই পরের দিন সকালের ঘটনা দেখানো হয়, যেখানে অ্যালার্মের শব্দে তাদের ঘুম ভাঙে। এরপরেই কয়েকজন ছেলে মেয়ে রেডি হয়ে তাদের একটি অফিসে আসতে দেখা যায়, ভিটেক কোম্পানি। প্রত্যেকেই অফিসে ঢোকার আগে পাঞ্চ মেশিনে পাঞ্চ করার পরে অফিসে ঢোকে, আর অফিসে আসার পরে যে যার কাজে লেগে পড়ে। কাজের ফাঁকে ফাঁকে তারা একে অপরের সাথে বসে কথা বলছিল, কারণটা হচ্ছে তাদের বস এখনও অফিসে আসেনি, আর সেই সুযোগে তারা কিছুটা আড্ডা মেরে নেয়। এরপরে রিসিপশনিস্ট মীরা একজনকে কল করে আর বলে জন স্যার বিজি রয়েছে, রাজীব স্যার কালকে থেকে বিজি হয়ে যাবে, তাই আপনি আজকেই চলে আসুন, আর আপনার সাথে আজকেই মিটিংটা হবে রাজীব স্যারের। এরপরে গেটের দারোয়ান চলে আসে মীরার কাছে। সত্যম মীরাকে বলে এটা একটা বিল, যেখানে গেটের 2টা লাইট রিপ্লেস করা হয়েছে আর বাগানের পানির পাইপ। বিবেশকে দেখা যায় সাইকেল চালিয়ে সে দ্রুত আসছিল, কারণ তার অফিস টাইম অনেক আগেই পার হয়ে গেছে। অন্যদিকে আরও একটি মেয়েকে অফিসে বসে একের পর এক খাবার খেতে দেখা যায়। কিছুক্ষণ পরেই সেই লোকটা চলে আসে। মীরা তাকে দেখে বলে আপনি একটু বসুন, স্যার ফ্রি হলেই আপনাকে ডেকে নেবে। কিছুক্ষণ পরে মীরা সিসিটিভি ফুটেজে দেখে তাদের বস জন চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে অফিসের সবাইকে সে অ্যালার্ট করে দেয়, আর সবাই গল্পগুজব বাদ দিয়ে যার যার কাজে লেগে পড়ে। আইজ্যাক জন অনেক বেশি পাঞ্চুয়াল, সে অফিসে কোনো ধরনের অনিয়ম পছন্দ করে না, তাই তাকে দেখে সবাই একেবারে ঠিকঠাক হয়ে বসে কাজ করতে শুরু করে। আইজ্যাক জন সেখানে আসার পরেই দেখতে পারে একটি চেয়ার খালি, অর্থাৎ বিবেশ এখনো অফিসে আসেনি। একজন জনকে বলে কালকে সে অনেক রাত পর্যন্তই অফিসে ছিল, তাই হয়তো তার আজকে আসতে কিছুটা লেট হয়েছে। এটা শুনে জন মীরাকে তার রুমে আসতে বলে। জন মীরাকে বলে আমি কি তাদের বলেছিলাম রাত পর্যন্ত কাজ করতে? অফিস টাইমের পরে আমি কাউকেই এখানে থাকার জন্য জোর করি না। এখন সে এখানে ছিল, কারণটা হচ্ছে সে তার কাজ শেষ করতে পারেনি, তার মানে এটা নয় সে পরদিন অফিসে লেট করে আসবে। আমি এই ধরনের জিনিসপত্র একেবারেই পছন্দ করি না, তুমি তাকে বলে দেবে। আমি বললে বিষয়টা হয়তোবা সে খারাপভাবে নেবে। এরপরেই জন মীরাকে বলে তোমাকে তো বলেছিলাম আমি কিছুদিনের জন্য বাইরে যাব, এই সময়টাতে তুমি সবকিছু মেলের মাধ্যমে আমাকে আপডেট জানাবে, আর গিবসন চলে আসবে, তারাই তোমাদের দিক নির্দেশনা দেবে এই কয়েকদিন কি করতে হবে। মীরা বলে ঠিক আছে স্যার। এরপরেই জন মীরাকে জিজ্ঞেস করে তার শরীর এখন কেমন আছে। মীরা বলে সে এখন অনেকটা সুস্থ। এরপরে বিবেশকে দেখা যায় সাইকেল নিয়ে অফিসে চলে আসে। সে ফোনে কারোর সাথে কথা বলছিল, আর কথা বলতে বলতেই সে অফিসে ঢুকে যায়। এরপরে মীরা সেই লোকটাকে নিয়ে রাজীবের কাছে আসে আর বলে ডেমো অ্যাপটা তৈরি করার জন্য ওনার সাথে আপনার মিটিং করাটা দরকার, নেক্সট উইকে সেটা আমাদের ডেলিভারি দিতে হবে। এতে রাজীব একটু রেগে যায়, বলে এত কাজ একা করা কিভাবে সম্ভব, কাজের গতি বাড়াতে হবে। মীরা ফায়েজকে বলে রাজীবের সাথে মিটিংয়ে সহযোগিতা করতে। বিবেশ অফিসে একটু লেট করে আসায় রাজীব তাকে কিছু কথা শোনায় আর বলে বাকি কাজটা তাড়াতাড়ি শেষ করো, ফাইলটা জমা দাও। সবাই যে যার মতো কাজ করছিল। একটা সময় রাজীব এবং ফায়েজের মিটিংটা শেষ হয়ে যায়। তখন সে দেখতে পায় গিবসন স্যার তাকে কল করেছিল। গিবসন স্যার তাকে বলে জন আমার কলটা ধরছে না, ওকে যে একটু কল ধরতে বলো।
রাজীব বাইরে আসার পরে দেখতে পায় জন তার কেবিনে নেই। সে সবাইকে জিজ্ঞেস করে জন কোথায়। একজন উঠে বলে স্যার তো ওয়াশরুমে গেছে। রাজীব টয়লেটের সামনে যেয়ে জনকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। রাজীব জনকে ডেকে বলে গিবসন স্যার কল করেছে, আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কিন্তু তারপরেও জনের ভেতর থেকে কোনো শব্দ আসে না। এতে রাজীব বার কয়েক নক করে, কিন্তু তারপরেও কোনো সাড়া না পেয়ে সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেই দরজাটাও খুলছিল না। অবশেষে রাজীব টেনশনে পড়ে যায়, বারবার নক করে। এদিকে ইতিমধ্যে অফিসের সবাই সেদিকে তাকিয়ে রয়েছে, কেন জন স্যার দরজা খুলছে না। রাজীব ভয় পেয়ে যায়। সে ভাবে ভেতরে হয়তোবা কোনো অঘটন ঘটেছে, তাই তাড়াতাড়ি বলে ওয়াশরুমের চাবিটা নিয়ে আসার জন্য। সেবাস্টিয়ান দৌড়ে চলে যায় চাবি নিয়ে আসার জন্য। চাবি নিয়ে এসে দ্রুত তারা দরজা খোলে। তখনই দেখা যায় ওয়াশরুমের ভেতরেই জনের লাশটা পড়ে রয়েছে, আর জনের মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকতে বলে। কিন্তু রাজীব চেক করে দেখে জন ইতোমধ্যে মারা গেছে। সাথে সাথেই পুলিশকে কল করা হয়। পুলিশ এবং ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা চলে আসে এবং তারা সেখান থেকে এভিডেন্স কালেক্ট করতে থাকে। দেখা যায় সেখানে পুলিশ অফিসার সন্দীপ এসেছিল। তখনই তার হায়ার অফিসার তাকে কল করে আর বলে জন আমার এক বন্ধুর বন্ধু, সে আমাকে প্রেশার দিচ্ছে, তুমি কেসটাকে ভালোভাবে হ্যান্ডেল করো যাতে এটা নিয়ে কোনো কথা না হয়। সন্দীপ তাকে আশ্বাস দেয়। পুলিশ অফিসার রহিম চলে আসে সন্দীপের কাছে আর বলে জনের কেবিনে তার মোবাইলটা আনলক অবস্থায় ছিল। রহিম সন্দীপকে বলে স্যার আমার মনে হচ্ছে কেসটা ওপেন অ্যান্ড শাট কেস। সে ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছে, মাথায় আঘাত পেয়েছে, ব্লাডিং হয়েছে, যার ফলে সে মারা গেছে। এরপরে ফরেন্সিক এক্সপার্ট সন্দীপকে বলে মৃত্যুটা ঠিক কিভাবে হয়েছে সেটা এখনই শিওর হয়ে বলা যাচ্ছে না, কিন্তু মাথার পেছনের ইনজুরিটা দেখে বোঝা যাচ্ছে তার মৃত্যুটা 1 ঘন্টা আগে হয়েছে। আউটফোর্সের কোনো মার্ক পাওয়া যায়নি, তাই সাধারণভাবে বলাই যাচ্ছে সে হয়তোবা পা পিছলেই মারা গেছে। এছাড়া মারা যাওয়ার আরও একটা কারণ হতে পারে। আমরা তার কেবিনে থেকে কিছু ট্যাবলেট পেয়েছি, যে ট্যাবলেটগুলো অ্যাস্তেমার জন্য ব্যবহার করা হয়। তার মানে তার অনেক বেশি অ্যাস্তেমা ছিল। হয়তোবা পড়ে যাওয়ার পরে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছিল, যার ফলে তার মৃত্যুটা দ্রুত হয়েছে। অন্য একজন অফিসার বলে স্যার জনের বডিটা নর্মালের থেকে একটু বেশি ঠান্ডা ছিল, কারণ 1 থেকে 1.5 ঘন্টা আগে মারা যাওয়া ডেড বডির টেম্পারেচার যেমন তার থাকা উচিত জনের বেলায় তার থেকে একটু কম। সেই ফরেন্সিক এক্সপার্ট বলে হয়তোবা এটা ওয়াশরুমের ওয়েদারের কারণে হয়েছে। ভেজা স্যাঁতস্যাঁতে ওয়েদারটাই তার বডি টেম্পারেচার কমিয়ে দিয়েছে। সেই অফিসার সন্দীপকে আরও একটা কথা বলে জনের শার্টে কফি পাওয়া গেছে, হয়তোবা মারা যাওয়ার আগে সে কফি খাচ্ছিল, আর সেই কফিটাই হয়তোবা তার শার্টে পড়ে গিয়েছিল, আর সেটা ওয়াশ করতেই হয়তোবা সে ওয়াশরুমে এসেছিল। সেই ফরেন্সিক এক্সপার্ট বলে সেই কফির স্যাম্পল আমরা কালেক্ট করেছি, এক্সামিনও করেছি প্রাথমিকভাবে, কিন্তু সেখানে পয়জন জাতীয় কিছু পাওয়া যায়নি। সেই অফিসার বলে স্যার এছাড়া তেমন আর আমরা কিছুই খুঁজে পাইনি, শুধুমাত্র ওয়াশরুমের সামনে ভাঁজ করা একটা টিস্যু পড়া ছিল। সন্দীপের মনে ওয়াশরুমের দরজার লকটা নিয়ে একটু সন্দেহ ছিল, তাই সে তাড়াতাড়ি একজন মেকারকে ডাকে এবং সেই তালাটা খুলে একেবারে ঠিকঠাকভাবে চেক করে যে এটাকে কোনোভাবে মডিফাইড করা হয়েছিল কিনা অথবা লক করার জন্য চেষ্টা করা হয়েছিল কিনা, কিন্তু সেই মেকার বলে না, এটা একেবারে ঠিকঠাক রয়েছে। সন্দীপ এরপরে সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পায় যে তাদের ধারণাই ঠিক, জনের কাপড়ে কফি পড়েছিল, যার ফলে সেটা ওয়াশ করার জন্যই সে ওয়াশরুমে গিয়েছিল। সন্দীপ বলতে থাকে একজন লোক ড্রেস পরিষ্কারের জন্য ওয়াশরুমে যায়, কিন্তু তাকে দরজা লক কেন করতে হবে? রহিম বলে অনেকেরই অভ্যাস থাকে ওয়াশরুমে গেলেই দরজা বন্ধ করতে। সন্দীপ বলে ধরেই নিলাম জনের অভ্যাসটা ছিল, সে দরজা লক করেছিল, কিন্তু যখন তার শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল সে কি দরজা খোলার চেষ্টা করবে না? আর সেটা সে করেছিল। কারণটা হচ্ছে দরজার লকের ভেতরে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, আর সেটাও ছিল জনের। অর্থাৎ জন দরজা খোলার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সে খুলতে পারেনি। কেন? অন্য একজন পুলিশ অফিসার বলে তাহলে কি দরজাটা বাইরে থেকে লক করা হয়েছিল? সন্দীপ বলে সেটাও শিওর হয়ে বলা যাচ্ছে না, কারণ দেখা যাচ্ছিল সিসিটিভি ফুটেজে সেবাস্টিয়ান সিকিউরিটির কাছ থেকে ওয়াশরুমের চাবিটা নিয়ে এসেছিল, আর চাবি ছাড়া কোনোভাবেই দরজাটা লক করা যায় না বাইরে থেকে। রহিম বলে এমনটাও তো হতে পারে, জন কাপড় ওয়াশ করার জন্য ওয়াশরুমে গিয়েছিল এবং স্বভাবতই সে দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু ওয়াশ করার পরে যখন পিছনে ব্যাক করছিল তখনই সে পিছলে পড়ে যায় এবং তার মাথায় প্রচণ্ড আঘাত পায়, আর তার শ্বাসকষ্ট শুরু হয়, যার ফলে সে আর উঠেই দাঁড়াতে পারেনি। দরজা খোলার হয়তোবা সে চেষ্টা করেছিল, কিন্তু উঠতে না পারায় সে দরজাটাও খুলতে পারেনি, আর তখনই সে মারা যায়।
সন্দীপ বলে এমনটা হতে পারে না, কারণ জন আগে পড়েনি, পরে পড়েছে, কারণ তার বডিটা 1 ইঞ্চিও নড়েনি পড়ার পরে। এছাড়া তার রক্তের যে ধারাটা ছিল সেটাও একেবারে ঠিকঠাক ছিল। সে যদি নড়াচড়া করত সেই রক্তের ছিটেফোঁটাগুলো ছড়িয়ে থাকতো। তখন একজন পুলিশ অফিসার বলে, জন যখনই ওয়াশরুমে গিয়েছিল এই সময়টার মধ্যে 3 জন মেয়ে সেই কর্নারে গিয়েছিল। সন্দীপ বলে হ্যাঁ, তারা পানির বোতল ভরতে গিয়েছিল, আর ওই সময়টুকুতে তারা আবার চলেও এসেছে, তাই তাদেরকে সন্দেহ করা যাচ্ছে না। এরপরে রহিম জনের ব্যাপারে বলতে থাকে, জন এ পর্যন্ত 2 বার বিয়ে করেছে, 2 বারই ডিভোর্স দিয়েছে, তার কোনো ছেলে মেয়েও নেই। তার এক ভাই আছে ইভান জন, যে এখন ইউএসএতে থাকে। জন এই বিজনেসটা তার বন্ধু গিবসনের সাথে পার্টনারশিপে চালায়, আর গিবসনকে এই নিউজটা দেওয়ার পরে সে সাথে সাথে এখানে আসার জন্য রওনা হয়েছে। সন্দীপ বলে সেটা তো আসতেই হবে, জন মারা যাওয়ার পরে যেহেতু তার কোনো উত্তরসূরি ছিল না, তাই এই পুরো বিজনেসটাই গিবসনের হয়ে যাবে। এরপরেই দেখা যায় পুলিশরা সে অফিসের সব স্টাফদের মোবাইল নিয়ে নেয় এবং প্রত্যেক স্টাফকে বলে তাদের সিকিউরিটি লকটা যেন অফ করে দেয়। রহিম সন্দীপকে বলে, স্যার আমার মনে হচ্ছে এটা একটা ওপেন অ্যান্ড শাট কেস, এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, আমার এক্সপিরিয়েন্স তাই বলছে। কিন্তু সন্দীপ বলে আমার এক্সপিরিয়েন্স কম থাকতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটা একটা মার্ডার। এরপরে সন্দীপ রাজীবকে জিজ্ঞেস করে সে কেন জনকে ওয়াশরুমে ডাকতে গিয়েছিল। রাজীব পুরো বিষয়টা খুলে বলে। এছাড়া সন্দীপ রাজীবের সাথে কথা বলে আরও জানতে পারে যে এই রাজীব হচ্ছে জন এবং গিবসনের ডান হাত, অর্থাৎ তারা দুজনেই রাজীবকে তার কাজের জন্য অনেক বেশি পছন্দ করত এবং বিশ্বাস করত। এরপরে সন্দীপ সবাইকে জিজ্ঞেস করে জন যখন ওয়াশরুমে ছিল তখন ওয়াশরুমের ভেতর থেকে তারা কোনো শব্দ পেয়েছে কিনা। সবাই বলতে থাকে এখানকার কাজের মহিলা ওই সময়টাতে ভ্যাকিউম ক্লিন দিয়ে পরিষ্কার করছিল, আর সেটার আওয়াজে তারা কিছুই শুনতে পায় না, কারণ সেই মেশিনটা অনেক বেশি জোরে শব্দ করে। সন্দীপ জিজ্ঞেস করে এই অফিসে এই একটাই ওয়াশরুম কিনা, অর্থাৎ সবাই এই ওয়াশরুমটা ইউজ করে কিনা। কিন্তু মীরা বলে না, করিডোরে তাদের জন্য আলাদা একটা ওয়াশরুম রয়েছে, এই ওয়াশরুমটা শুধুমাত্র জন ইউজ করে। এরপরে সন্দীপ দারোয়ানের সাথে কথা বলে, কিন্তু সেখান থেকেও সন্দেহজনক কোনো কিছুই সে খুঁজে পায় না। এরপরে সন্দীপ এই বিল্ডিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, যেখানে সত্যম বলে এই পুরো বিল্ডিংটাই জনের, কিন্তু একটা ফ্লোরেই অফিস, বাকি ফ্লোরগুলো খালি। অনেকেই ফ্লোর ভাড়া নিতে চেয়েছে কিন্তু জন দেয়নি। সন্দীপ বাইরেই একটা হাতুড়ি দেখতে পায়, সে দারোয়ানকে জিজ্ঞেস করে এটা এখানে কেন। দারোয়ান সত্যম বলে আমি ওয়ালের ভেতরে একটা তারকাটা লাগাচ্ছিলাম, কিন্তু তখনই এসে সেবাস্টিয়ান আমাকে ডাকে এবং চাবি দিতে বলে, তাড়াহুড়োয় এটা এখানেই রেখে গেছি। এরপরে সন্দীপ কাজের মহিলার থেকে জানতে পারে তার হাজবেন্ড সিন্ধু এখানে অনেক দিন ধরেই কাজ করত। অনেক দিন আগে এখানে আগের যে মহিলা কাজ করত সে চলে যায়, যার ফলে আমার হাজবেন্ড জনকে বলে আমাকে এখানে কাজে লাগিয়ে দেয়। সন্দীপ জনের ব্যাপারে জিজ্ঞেস করে, সেই মহিলা বলে জন খুবই ভালো, আমার অসুস্থতার জন্য কয়েকবার আমাকে টাকা এবং ছুটিও দিয়েছে। সে শুধু আমাকেই নয় প্রত্যেকটা এমপ্লয়ির ব্যাপারে খোঁজ রাখত, তার মতে আগে হেলথ তারপরে জব। এছাড়া সেই মহিলা বলে জনের কেবিনে জনের পারমিশন ছাড়া কেউ আসে না, আর জনের কফিটা সে নিজেই বানিয়ে খায়। এছাড়া স্টাফদের জন্য আলাদা কফি এবং বিস্কিটের ব্যবস্থা আছে, তারা যে কোনো সময় সেটা খেতে পারে। আমি তাদের বেশিরভাগ সময় দেই, কিন্তু ওভারটাইমের সময় তারা নিজেরা হাতে বানিয়ে খেয়ে নেয়। এরপরেই সন্দীপ জনের রুমে বসে সবাইকে ইন্টারোগেশন করে একে একে। এরপরে সে একটা সময় সবার হাত চেক করে, তাদের হাতের স্মেল নেয়। রহিম বলে স্যার এটা কেন করছেন। সন্দীপ বলে আমার যেহেতু মনে হচ্ছে এটা মার্ডার, তাই এদের মধ্যেই কেউ করেছে, আর যেই করেছে কিনা সে ফিঙ্গারপ্রিন্ট মোছার জন্য হয়তোবা গ্লাভস ইউজ করেছে, আর সেই গ্লাভসের একটা স্মেল থাকবে, সাদা পাউডারের একটা স্মেল থাকে, যেটাই হাতে আমি খুঁজছিলাম। রহিম অন্য পুলিশ অফিসারের সাথে এটা নিয়ে মজা করে। এরপরে সন্দীপ যখন নিনাকে জিজ্ঞাসাবাদ করছিল তখনই তার ব্যাগ থেকে ঘুমের ওষুধের বোতল পাওয়া যায়। সে জিজ্ঞেস করে এটা কেন। নিনা বলে তার ঘুমের সমস্যা, তাই সে স্লিপিং পিল খায়। সন্দীপ তাকে জিজ্ঞেস করে এটা কি সে প্রেসক্রিপশন দেখিয়ে কিনেছিল কিনা। নিনা বলে না, ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই সে এটা কিনেছিল। সন্দীপ এরপরেই সেই মেডিকেল স্টোরের নাম এবং সেটা কোথায় রয়েছে সেই সব ঠিকানা নিয়ে নেয় নিনার কাছ থেকে। এরপরে সন্দীপ একজনকে জিজ্ঞেস করে জনের সাথে এমপ্লয়িদের সম্পর্ক কেমন ছিল। সেই লোকটা বলে সবার সাথে ভালোই ছিল, কিন্তু একবার বিবেশের সাথে জনের অনেক বড় একটা ঝগড়া হয়েছিল, সেই সময়ে বিবেশকে ডাকা হয়। বিবেশ বলে স্যার সেটা শুধুমাত্র কাজ নিয়ে, আমার কাজে প্রবলেম ছিল তাই উনি আমাকে বলেছেন। এছাড়া জনের সাথে তারও ঝগড়া হয়েছিল, এই জন্য সে রাগ করে জনের ল্যাপটপে চুইংগাম লাগিয়ে দিয়েছিল। লোকটা বলে স্যার সেই ঘটনার 1 বছর হয়ে গেছে।
সেবাস্টিয়ানকে জিজ্ঞাসাবাদ করার সময় সন্দীপ দেখতে পায় তার আঙুলের কিছুটা অংশ কাটা। সে জিজ্ঞেস করে কি হয়েছে। সেবাস্টিয়ান বলে তার টেবিলের একটা অংশ ভেঙে গেছে আর সেখানেই তার হাতে লেগে কেটে গেছে। রহিমকে সেবাস্টিয়ানের সাথে পাঠিয়ে দেয় যে সেবাস্টিয়ান সত্যি বলছে কিনা সেটা দেখার জন্য। রহিম যেয়ে দেখে হ্যাঁ, তার টেবিলের কিছুটা অংশ ভেঙেছিল আর সেখানেই সেবাস্টিয়ান তার আঙুলে ব্যথা পেয়েছিল। রহিম ফোনে কথা বলছিল, তখনই সে দেখতে পায় আরভিন্দ তার ব্যাগে কিছু একটা লুকাচ্ছে। এই আরভিন্দ অফিসের বাইরের এমপ্লয়ি। সে এখানে এসেছিল রাজীবের সাথে মিটিং করতে। রহিমের সন্দেহ হয়, সে ব্যাগটা চেক করতে যায়, কিন্তু আরভিন্দ তাকে জোর করে যে ব্যাগের ভেতরে কিছু নেই। কিন্তু একটা সময় যখন জোর করে রহিম দেখে তখন সেখানে ড্রাগস দেখতে পায়। এটা দেখে আরভিন্দ সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। পুলিশরা তাকে ধরার চেষ্টা করে। অবশেষে সন্দীপের সাহায্যে পুলিশরা তাকে ধরতে পারে। এরপরে দেখা যায় জনের পার্টনার গিবসন সেখানে চলে আসে। সন্দীপ তার সাথে কথা বলতে থাকে। সে জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল। গিবসন বলে সে দুবাই থেকে সরাসরি এখানে চলে এসেছে। এছাড়া সন্দীপ তাকে আরও প্রশ্ন করে জনের সাথে তার শেষ কবে দেখা হয়েছিল, এছাড়া তারা এই বিজনেসটা কিভাবে শুরু করেছে। গিবসন সব প্রশ্নেরই উত্তর দেয়। এছাড়া সে গিবসনের মোবাইলটাও চেক করে, কিন্তু সেখানে সন্দেহজনক কিছুই পায় না সন্দীপ। অবশেষে সে গিবসনকে সেখান থেকে চলে যেতে বলে। বাইরে এসে সন্দীপ স্মোক করছিল। ঠিক তখনই তার জুতার ফিতা খোলা দেখতে পায়। সেটা বাঁধতে গেলেই সেখানে তার চোখ পড়ে গাড়িতে আঁকা একটা স্কেচের ওপরে। সেটা একটা ক্যান্ডি স্কেচ ছিল, হয়তোবা কোনো বাচ্চা সেটা ইচ্ছে করেই করেছিল। তখনই সন্দীপের মনে পড়ে যে ঠিক একই রকম একটা বাচ্চা করেছিল একটা গাড়ির সাথে। তখন তার সেই ঘটনাটা মনে পড়ে। তখনই একজন তাকে কল করে এবং সেই ফার্মেসির ব্যাপারে সে খোঁজ নিয়েছে। সন্দীপকে বলে সেই ফার্মেসি থেকে প্রেসক্রিপশন দেখিয়ে ঘুমের ওষুধ কেনা হয়েছে। সেই ডক্টরের নামও সন্দীপকে বলে দেয়। অর্থাৎ নীনা তাকে মিথ্যে বলেছে। নীনা বলেছিল সে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধটা কিনেছে। এরপরে সন্দীপ অফিসে আসার পরে সেই গাড়িটা কার জিজ্ঞেস করে। রঞ্জিত বলে সেই গাড়িটা তার, এবং সেই স্কেচের ব্যাপারে জিজ্ঞেস করলে রঞ্জিত বলে সেটা তার ছেলের কাজ। এরপরে সন্দীপ মহিলা কনস্টেবলকে বলে রঞ্জিতের মোবাইলটা কেবিনে নিয়ে আসার জন্য। রঞ্জিত তার মোবাইলের মডেল এবং কালার নাম্বারটা বলে দেয়। সেই মহিলা কনস্টেবল মোবাইলটা দিয়ে আসে সন্দীপকে। সন্দীপ রঞ্জিতের মোবাইলে গুগল ম্যাপ হিস্টোরি চেক করতে থাকে। তখনই সেই কনস্টেবল আবারও চলে আসে। সন্দীপের রঞ্জিতের মোবাইলে কিছু একটা দেখে খটকা লাগে। সে কোথাও যেতে শুরু করে। সন্দীপ এসেছিল একজন ডক্টরের বাড়িতে, আর এই ডক্টরের সাথে তার আগেই পরিচয় ছিল। ডক্টরের ওয়াইফ তাকে বলে তুমি অনেকদিন হয়েছে আসো না। সন্দীপ বলে স্যার কোথায়, তার সাথে একটু কথা ছিল। সন্দীপ ভেতরে যায় তার সাথে কথা বলার জন্য। তখনই রহিম সন্দীপকে কল করে আর বলে স্যার এখানে অনেকজন মহিলা রয়েছে, এদের কি করব। সন্দীপ বলে আমি না আসা পর্যন্ত তাদেরকে সেখানেই রাখতে হবে, তুমি তাদের ওয়েট করতে বলো। রহিম যখন সবাইকে এই কথাটা বলে সবাই বলে তাদের বিভিন্ন সমস্যা রয়েছে, তাদের বাসায় যেতে হবে। রহিম রেগে যায় এবং তাদের ধমকে সেখানে বসিয়ে রাখে। সন্দীপ ডক্টর কুরির সাথে কথা বলে এবং কথা বলার একটা পর্যায়ে সে জিজ্ঞেস করে স্যার আপনি কি ভিটেক কোম্পানির কোনো এমপ্লয়িকে চেনেন। এটা শুনতেই তার হাত থেকে বইগুলো পড়ে যায়। সে বই সাজাচ্ছিল। তখনই ডক্টর কুরি বলে আসলে হঠাৎ করেই বইগুলো ফসকে পড়ে গেল। সন্দীপ বলে স্যার আপনি আমার প্রশ্নের অ্যান্সারটা এখনও দেননি। তখন ডক্টর কুরি বলে না, আমি তাদের কাউকেই চিনি না। সন্দীপ বলে তাহলে সেই কোম্পানির একটি মেয়েকে আপনি কিভাবে স্লিপিং পিল প্রেসক্রিপশন করেছিলেন। ডক্টর কুরি বলে আমার কাছে অনেক রোগীই আসে, এখন কে কোথায় কাজ করে এবং কার পরিচয় কি সেটা তো এই বয়সে আমার মনে রাখার কথা নয়। সন্দীপ বলে শুধু একজন নয়, সেই ভিটেক কোম্পানির 15 জন এমপ্লয়ির মধ্যে 13 জনই আপনার কাছে এসে ভিজিটিং করেছিল। এটা কি করে হতে পারে। ডক্টর কুরি কিছুটা আমতা আমতা করে বলে এটা হতেই পারে, আমার কাছে অনেক রোগী আসে, হয়তোবা কেউ ভালো সার্ভিস পেয়েছিল এই জন্য সে তাদেরকে রেফার করেছে আর তারা একে একে আমার কাছে এসেছে। এটা জাস্ট নর্মাল একটা বিষয়। সন্দীপ এই বিষয়টা তখনই বুঝতে পেরেছিল যখনই সেই মহিলা কনস্টেবল রঞ্জিতের মোবাইলটা তাকে এনে দিয়েছিল। সে মোবাইলটার গুগল ম্যাপ স্টোরি চেক করে, আর যেটা এই ডক্টর কুরির বাড়িতে ছিল। এরপরে সেই কনস্টেবল এসে বলে স্যার ওটা রঞ্জিতের মোবাইল নয়, ভুলে অন্য একজনের মোবাইল আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে সন্দীপ রঞ্জিতের মোবাইলের গুগল ম্যাপ স্টোরি চেক করে, আর অবাক হওয়ার মতো দেখা যায় রঞ্জিতও ডক্টর কুরির চেম্বারে ভিজিট করেছিল। এরপরে সে প্রত্যেকটা মোবাইল স্টোরি চেক করে, যেখানে প্রত্যেকটা মোবাইলের গুগল ম্যাপ স্টোরি দেখাচ্ছিল যে তারা প্রত্যেকেই কোনো না কোনো সময় ডক্টর কুরির এখানে ভিজিটিং করেছিল। সন্দীপ ডক্টর কুরিকে বলে কিন্তু আমার কাছে বিষয়টা নর্মাল মনে হচ্ছে না। আজকে ভিটেক কোম্পানির ওনার জন মারা গেছে, আমার মনে হচ্ছে এটা একটা মার্ডার। তখনই ডক্টর কুরি বলে কে,
আইজাক জন। সন্দীপ বলে, এতক্ষণ আমার মনে হচ্ছিল হয়তোবা এটা নর্মাল বিষয়, কিন্তু এখন মনে হচ্ছে এখানে অবশ্যই কোনো কিন্তু রয়েছে, কারণ একটু আগেও আপনি বলেছেন যে আপনি ভিটেক কোম্পানির নাম কখনো শোনেননি, অথচ আইজাক জনের পুরো নামটা আপনি জানেন। তার মানে অবশ্যই এই কোম্পানি আপনি আগে থেকে জানতেন। এছাড়া সেই কোম্পানির সব এমপ্লয়িদের সাথে আপনার সম্পর্কটা কি সেটাও আমি খুঁজে বের করব। এত দূর যখন আসতে পেরেছি, বাকিটা আমি নিজেই করে নিতে পারবো, কিন্তু এর সত্যটা আমি খুঁজে বের করবই। সন্দীপ সেখান থেকে আসতে চাইলেই ডক্টর কুরি বলে, থামো, আমার তোমাকে কিছু বলার আছে। ডক্টর কুরি বলতে শুরু করে, ভিটেক কোম্পানির একজন এমপ্লয়ি মীরা, সে আমার ওয়াইফ রাচেলের কাছে ট্রিটমেন্ট নিচ্ছিল। অনেক চেষ্টার পরে সে একটা সময় প্রেগনেন্ট হয়, আর এই বাচ্চাটা তাদের অনেক সাধনার ছিল। সব কিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই একদিন মীরার প্রচণ্ড ব্যথা ওঠে, তাকে হসপিটালে নিয়ে আসা হয়। আমার স্ত্রী তার ট্রিটমেন্ট করে, কিন্তু স্ক্যান রিপোর্ট থেকে তারা যেটা দেখতে পায় সেই বিষয়টা ছিল অবাক করার মতো। কারণটা হচ্ছে মীরার গর্ভের সন্তান 24 ঘন্টা আগেই মারা গেছে। এই খবরটা শোনার পরে মীরা এবং তার হাজব্যান্ড দুজনেই খুব ভেঙে পড়ে, কারণ অনেক চেষ্টার পরে তারা এই বাচ্চাটা কনসিভ করতে পেরেছিল। এছাড়া ডক্টর রিচেলও অনেক হতাশ হয়ে যায়, সে মীরাকে রক্ষা করতে পারেনি। একদিন সে ডক্টর কুরির সাথে বসে বিষয়টা নিয়ে আলোচনা করে এবং ডক্টর কুরিকে রিকোয়েস্ট করে সে যেন মীরাকে একবার কাউন্সিলিং করে, কারণ মীরা এখন অনেক ডিপ্রেশনে রয়েছে আর তার চিকিৎসাও মীরার উপরে কোনো কাজ করছে না। স্ত্রীর কথা রাখতেই মীরার কাউন্সিলিং করে ডক্টর কুরি। মীরাকে কাউন্সিলিং করার পাশাপাশি আমি তার ব্লাড স্যাম্পল নিয়েছিলাম টেস্ট করার জন্য। তার কাউন্সিলিং চলছিল আর সেটা ভালোও হচ্ছিল। অন্যদিকে আমি তার ব্লাড স্যাম্পল টেস্ট করছিলাম, কিন্তু রেজাল্টটা দেখে আমি একটু অবাক হয়ে যাই, কারণ তার ব্লাডের ভেতরে ফরেন সাবস্টেন্স পাওয়া গিয়েছিল, অর্থাৎ বিদেশ থেকে আনা কোনো সাবস্টেন্স বা উপাদান যেটা এই দেশে পাওয়া যায় না। আর সেই সাবস্টেন্সের ব্যাপারে বা উপাদানের ব্যাপারে ডক্টর কুরি তেমন অবগতও ছিল না। সে সেই উপাদানটা নিয়ে রিসার্চ করতে থাকে। এরপরে একদিন দুইজন ছেলে আমার কাছে চিকিৎসার জন্য আসে। তাদের মধ্যে একজনের প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল কিছুদিন ধরে, অন্যজনের রাতে একেবারেই ঘুম হচ্ছিল না। আমি তাদের সাথে কথা বলে জানতে পারি তারা দুজনেই ভিটেক কোম্পানিতে কাজ করে। এরপরে আমি মীরার ব্যাপারে জিজ্ঞেস করি, জানতে পারি তারা একে ফ্লোরে কাজ করে। সন্দেহ হয় ডক্টর কুরির, সে দুইজনেরই ব্লাড স্যাম্পল নেয়। ডক্টর কুরি মীরার ব্যাপারে তাদের বলে, মীরার বেবিটা নষ্ট হওয়ার কারণটা হচ্ছে তার শরীরে এমন কোনো ড্রাগস পাওয়া গেছে যেটা সরাসরি ডিএনএতে এফেক্ট করে। ডক্টর কুরি তাদের জিজ্ঞেস করে মীরা কি কোনো ড্রাগস নেয় কিনা। তখন সেই দুইজন বলে, মীরা ড্রাগস তো দূরের কথা, এমনকি বিয়ারও কখনো খায়নি। ডক্টর কুরি তাদের বলে, তার মানে তিনজন একই অফিসে কাজ করা এমপ্লয়ির হঠাৎ করে একই সময়ে রোগের দেখা হয়, যদিও রোগগুলো ভিন্ন কিন্তু সময়টা এক। এটার নিশ্চয়ই কোনো কানেকশন রয়েছে, আর কানেকশনটা হতে পারে তাদের ওয়ার্কিং প্লেস। কিন্তু সেবাস্টিয়ান বলে, শুধু আমাদের হবে কেন তাহলে, বাকিদের কেন হলো না? ডক্টর কুরি জিজ্ঞেস করে, মনে করার চেষ্টা করো, বাকি এমপ্লয়িদের কোনো সমস্যা আছে, কোনো হেলথ ইস্যু রয়েছে রিসেন্টলি? তখনই তারা মনে করতে থাকে রিসেন্টলি রঞ্জিতের অনেক বেশি চুল পড়ছিল আর ফায়েজের চোখে দেখতে সমস্যা হচ্ছিল। ডক্টর কুরি এই বিষয়টা নিয়ে সন্দেহ করতে শুরু করে। সে তাদের দুইজনকে বলে, ভিটেক কোম্পানির সব এমপ্লয়িদের আমার কাছে নিয়ে আসতে পারবে? ডক্টর কুরি বলে, আমি যখন তাদের সবাইকে একসাথে দেখি তাদের সেই মুখগুলো আমি কখনো ভুলতে পারবো না। তখনই দেখা যাচ্ছিল তারা সবাই রিসেন্টলি কোনো প্রবলেমের শিকার হচ্ছে। কারো চুল অনেক বেশি পড়ে যাচ্ছে, কারো নখ নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কানে কম শুনতে পারছে, কারো ইউরিন দিয়ে ব্লাড বের হচ্ছে, কারো চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, কারো স্মৃতিশক্তি সে অনেক কিছু মনে রাখতে পারছে না, কারো নাক দিয়ে রক্ত পড়ছে, আর কারো প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। ডক্টর কুরি বলে, এর জন্য আগে সবার ব্লাড স্যাম্পল আমার টেস্ট করতে হবে। এটা শুনে সবাই বলে, তাহলে জন স্যারকে বিষয়টা জানানো দরকার, কিন্তু উনি তো এখন দুবাইতে আছে, আসতে কয়েক সপ্তাহ লেগে যাবে। তখনই ডক্টর কুরি আইজ্যাক জনের নামটা শুনতে পায়, আর ভিটেক আইজ্যাক জন এই নামগুলো তার অনেক পরিচিত মনে হতে থাকে। তখনই তার মনে পড়ে ভিটেক ছাড়াও আইজ্যাক জনের আরও একটা কোম্পানি রয়েছে, ভি ফার্মা কোম্পানি। এরপরে ডক্টর কুরি বলে, আমি যখন সবার ব্লাড টেস্ট করি দেখা যায় সবার ব্লাডের ভেতরেই সেই ফরেন সাবস্টেন্স ছিল যেটাকে মিউটেজেন্ট বলা যেতে পারে। এটা ডিএনএকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। ডক্টর কুরি বলতে থাকে, তাদের অজান্তেই তাদের শরীরে কোনোভাবে এই কেমিক্যালটা প্রবেশ করানো হচ্ছিল, আর সেটাও তাদের অফিসের ভেতরেই।
ডক্টর কুরি রিসার্চ করার সময় সেবাস্টিয়ানকে কল করে এবং তাদের অফিস টাইম এবং রুটিনটা জেনে নেয়। এছাড়া অফিসে তারা যে চা পানি বিস্কুট খেত সেই সব কিছুর স্যাম্পলই ডক্টর কুরি তাদের কাছ থেকে নেয় এবং সেগুলো তারা পরীক্ষা করতে থাকে। দেখা যায় বিস্কুট এবং চায়ের ভেতরেই সেই সাবস্টেন্সটা ছিল যেটা মিশিয়ে তাদের খাওয়ানো হচ্ছিল, এমনকি পানির ভিতরেও ছিল। সবকিছু জানার পরে ডক্টর কুরি সেবাস্টিয়ানকে কল করে আর বলে এই বিষয়টা যেন কোনোভাবেই জনকে জানানো না হয়। ডক্টর কুরি বলতে থাকে, এরপরেই আমি ভি ফার্মার ব্যাপারে রিসার্চ করতে থাকি। যেহেতু ডক্টর ভি ফার্মার ব্যাপারে আমি আগেই জানতাম, পরে আরও রিসার্চের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভি ফার্মার কোফাউন্ডার হচ্ছে আইজাক জন। এছাড়া ভি ফার্মার যেসব মেডিসিনগুলো নিয়ে রিসার্চ করা হয় সেই রিসার্চগুলো করে ডক্টর ইভান জন। তখনই সন্দীপের মনে পড়ে এই ইভান জন হচ্ছে আইজাক জনের ভাই, যে ইউএসএতে থাকে। এরপরে ডক্টর কুরি বলে, আমার এই বিষয়টা নিয়ে অনেক সন্দেহ ছিল, যার ফলে এতে আমি তাদের বস জনের ল্যাপটপের কিছু ফাইল আমাকে দিতে বলি। সেবাস্টিয়ান এবং তারা মিলে সেই কাজটা করে। তারা একটি পেন ড্রাইভে জনের ল্যাপটপের ইম্পর্টেন্ট কিছু ফাইল আমাকে দিয়ে দেয়। সেগুলো আমি দেখতে শুরু করি, কিন্তু দেখা যায় সেখানে পাঞ্চ মেশিনের একটি ব্লুপ্রিন্ট ছিল, যেটা দেখে আমি কিছুটা অবাক হই যে পাঞ্চ মেশিনের ব্লুপ্রিন্ট কেন রাখা হবে। সেটা ভালো করে দেখে আমি একজনকে কল করি এবং সেই ব্লুপ্রিন্টটা তাকে দেখতে বলি। এরপরে ল্যাপটপের প্রত্যেকটা ফোল্ডার আমি একে একে চেক করতে থাকি, আর যেটা দেখে আমি অবাক হয়ে যাই। কিছুক্ষণ পরে আজমল নামের সেই লোকটা আমাকে ফোন দিয়ে বলে, এটা কোনো পাঞ্চিং মেশিনের ব্লুপ্রিন্ট নয়। এছাড়া সেইসব ফোল্ডারে যেসব ফাইলগুলো রয়েছে সেটা একটা ভাইরাসের, HMV। এছাড়া সেটার অ্যান্টিডোটের ফাইলও সেখানে ছিল। সন্দীপ সেই ভাইরাসের ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টর কুরি বলে, এই HMV ভাইরাস হচ্ছে হিউম্যান মিউটেশনস ভাইরাস, এটাকে রেড ভাইরাসও বলা হয়। সন্দীপ ডক্টর কুরিকে জিজ্ঞেস করে, তার মানে কি জন এদের সেই রেড ভাইরাসটাই দিত খাবার পানির সাথে এবং চায়ের সাথে? ডক্টর কুরি বলে, না, সেটার অ্যান্টিডোট দিত তাদের। আর এই অ্যান্টিডোটগুলো বাজারে নিয়ে আসার জন্য তারা ট্রায়াল চালাচ্ছিল, আর ট্রায়ালের জন্য বেছে নেয় ভিটেক কোম্পানির এই এমপ্লয়িদের। আর ট্রায়াল যেহেতু করা হচ্ছিল, তাদেরকে যেহেতু অ্যান্টিডোট দেওয়াই হচ্ছিল, তো সেগুলো কিভাবে কাজ করছে তাদের শরীরে সেটা মনিটর করার জন্যই ওই পাঞ্চ মেশিনটা লাগানো হয়েছে। আসলে এটা অনেক উন্নত প্রযুক্তির একটা পাঞ্চ মেশিন, যেটার ভেতরে অনেক সূক্ষ্ম একটা নিডল রয়েছে, যেটা পাঞ্চ করার সময় আঙুলের ভেতরে ঢুকে যায়, আর সেখান থেকে তাদের ব্লাড স্যাম্পল নিয়ে ডে বাই ডে রিপোর্ট তৈরি করে। আর সেই নিডলটা এতই সূক্ষ্ম ছিল, যখন তারা পাঞ্চ করতো কোনোভাবেই তারা টের পেত না যে এখানে তাদের ভেতরে নিডল ঢুকে ব্লাড স্যাম্পল নিচ্ছে। জন বলে, কিছুদিন আগেও এই MIC ফার্মার কেউ নাম জানতো না, কিন্তু এখন তারা আমাদের কম্পিটিটর। কিভাবে? তারা বাজারে বেবি ফুড লঞ্চ করে, আর এই বেবি ফুডটা ট্রায়াল দেয় তারা আফ্রিকাতে ট্রায়াল দেওয়ার জন্য তারা ফ্রি ফুড ক্যাম্পিং নামে আফ্রিকার ছেলে মেয়েদের এই খাবারগুলো দিত। আর সেখানে কোনো রোগবালাই হলে ফ্রি ক্যাম্পিংয়ের নামে তারা সেই চিকিৎসা করত। আর এভাবেই খুব সহজেই তারা তাদের ট্রায়ালটা চালিয়ে খুব দ্রুত বাজারে বেবি ফুডটা নিয়ে আসে। আমাদেরকেও প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এমন কিছু করতে হবে। আজকাল মেডিকেল ট্রায়াল সরাসরি করতে গেলে অনেক ঝামেলা হয়, কিন্তু যদি একটা অন্যভাবে করা যায় তাহলে খুব সহজেই এই কাজটা আমরা করে ফেলতে পারি। জন আরও বলে, আমার অফিসে 22 থেকে 60 বছরের মানুষরা কাজ করে, তাদের উপরেই আমরা এই ট্রায়ালটা চালাচ্ছি। আর প্রতিদিনকার রিপোর্টটাও আমরা পেয়ে যাচ্ছি সেই পাঞ্চিং মেশিনের মাধ্যমে, যেটা সরাসরি ব্লাড স্যাম্পল এবং ডিএনএতে যেয়ে এফেক্ট করে। এছাড়া আমরা এমন কিছু মানুষের ওপরে ট্রায়ালটা চালাচ্ছি যারা একেবারে নর্মাল লাইফ লিড করে, সেখানে একজন প্রেগনেন্ট লেডিও রয়েছে। তো এক্ষেত্রে আমাদের সব ধরনের এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে আমাদের এই অ্যান্টিডোটটা কেমন কাজ করে মানুষের ওপরে। কিন্তু দেখা যায় সেই অ্যান্টিডোটের প্রভাবে কিছুদিন পরে সেই এমপ্লয়িদের বিভিন্ন সমস্যা হতে দেখা যায়, এক একজনের এক এক ধরনের প্রবলেম। যখনই সেই প্রবলেমগুলো জন দেখতে পেত, সে তাদের সাহায্য করত, ছুটি দিত, যাতে সেই এমপ্লয়িদের তার উপরে কোনো সন্দেহ না হয়, আর সেই এমপ্লয়িরা যাতে কোনো মেজর প্রবলেমে না পড়ে। আসলে সেই এমপ্লয়িরা জনের কাছে গিনিপিগ ছিল। জনের উদ্দেশ্যটা ছিল ম্যাক ফার্মাকে পিছনে ফেলা, আর এজন্য তারা তৈরি করে রেড ভাইরাস। আর এই রেড ভাইরাসটা পুরো পৃথিবীতে তারা ছড়িয়ে দিতে চায়, যার ফলে একটা সময় মানুষ অসহায় পড়বে। আর তখনই তারা বাজারে নিয়ে আসবে এই অ্যান্টিডোট, যেটা দিতে কোনো ইনজেকশন লাগে না, যেটা পানির মাধ্যমে নর্মাল ওষুধের মতো খাওয়া যায়, যার ফলে মানুষ তাদের এই অ্যান্টিডোটের উপরে নির্ভরশীল হয়ে পড়বে। এতে করে পুরো মেডিকেল ফিল্ডটাই তাদের হাতের মুঠোয় চলে আসবে। এরপরে সন্দীপ ডক্টর কুরিকে জিজ্ঞেস করে, তাদের যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো কি সারানো যাবে? ডক্টর কুরি বলে, না,
তাদের এই প্রবলেমগুলো কখনোই আর পুরোপুরি ভালো হবে না, কারণ এগুলো ব্ল্যাক মেডিসিনের মাধ্যমে তৈরি করা হয়েছে। সেই অ্যান্টিডোটে ব্ল্যাক মেডিসিন দেওয়া হয়েছে, যেটা পৃথিবীর সব জায়গায় নিষিদ্ধ, কিন্তু সেই ব্ল্যাক মেডিসিন ব্যবহার করেই তারা অ্যান্টিডোটটা তৈরি করেছে, যাতে করে তাদের সেই ভাইরাসের রোগটা দ্রুত সেরে ওঠে আর মানুষ অনেক আগ্রহের সাথে তাদের এই অ্যান্টিডোটটা কেনে। কিন্তু আমার নলেজ এবং এক্সপিরিয়েন্স দিয়ে আমি তাদের ট্রিটমেন্ট করি এবং তারা ধীরে ধীরে কিছুটা রিকভার করতে থাকে। যদিও পুরোপুরি রিকভার হওয়া পসিবল নয়, তারপরেও সেটা বেটারের দিকে যাচ্ছিল। ডক্টর কুরি বলে তারা সবাই ভেঙে পড়েছে। ডক্টর কুরি আরও বলে তারা এখন পুরোপুরিটা সামলে নিচ্ছে, কারণ এটা ফার্স্ট স্টেজ। কিন্তু দিন যতই যাচ্ছিল তাদের সমস্যাগুলো বেড়েই চলছিল। একটা পর্যায়ে সেটা অসহনীয় পর্যায়ে চলে যায়। তখন তারা তাদের জীবনের আশাটাই ছেড়ে দেয়। অবশেষে তারা ঘুরে দাঁড়ায়। তাদের আজকের এই অবস্থার জন্য যে দায়ী, তাকে তারা শাস্তি দেবে। তারা সবাই মিলে ডক্টর কুরির সাথে একদিন দেখা করতে আসে আর বলে, যা হওয়ার হয়ে গেছে, আমাদের এই রোগটা আর কখনো সুস্থ হবে না, এটা আমরা বুঝতে পারছি। আমরা আর কখনো স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা আমরা ডিসিশন নিয়ে ফেলেছি। ডক্টর কুরি তাদের বোঝায় যে আমাদের কাছে সব এভিডেন্স আছে, আমরা লিগ্যালভাবে জনের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। কিন্তু তারা বলে জন অনেক বড় একজন লোক, তার বিরুদ্ধে তারা কখনোই পেরে উঠবে না। সে কোনো না কোনোভাবে পার পেয়ে যাবে। এর থেকে তারা যেটা ভেবেছে সেটাই ভালো। ডক্টর কুরি তাদের অনেক বোঝানোর চেষ্টা করলেও তারা তার সাথে একমত হয় না। সবকিছু শোনার পরে সন্দীপ বলে, আমি আমার ক্যারিয়ারে অনেক কেস হ্যান্ডেল করেছি, কিন্তু এই ধরনের কেস আমি কখনো দেখিনি। ডক্টর কুরি সন্দীপকে বলে, তোমার কাছে কি মনে হয় এখানে আসল কালপ্রিট কে, তারা নাকি জন? সন্দীপ বলে, তাদের মধ্যে যে কেউ একজন এই কাজটা করেছে, আর আইনের চোখে সে অপরাধী। জন যেটা করেছে সে অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য। ডক্টর কুরি সন্দীপকে বলে, আমার মনে হয় আসল অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তারা অনেক বড় কিছু করার চিন্তা করছে। আমার মনে হয় এদেরকে রেখে তোমার তাদের ধরা উচিত। এরা এমনিতেই তাদের জীবনের শাস্তিটা পেয়ে গেছে, তাদের জীবনটা নষ্ট হয়ে গেছে, এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে। এরপরে ডক্টর কুরি সন্দীপকে ভিটেক কোম্পানির সেই পেনড্রাইভটা দিয়ে দেয়। এছাড়া বলে, বাকি ইনফরমেশন আমি তোমাকে মেল করে দেব। এরপরে ডক্টর কুরি বলে, তোমাকে আরও একটা কথা বলে দিই, তারা কিন্তু তাদের প্ল্যান সম্পর্কে আমাকে কিছুই বলেনি। সন্দীপ সেখান থেকে ভিটেক কোম্পানিতে চলে আসে এবং প্রত্যেক এমপ্লয়িকে দেখতে থাকে। সেখানে সে দেখতে পায় প্রত্যেকের অবস্থায় খারাপ, তারা আসলেই সত্যি খুব পেনের মধ্যে রয়েছে। একটা সময় সে রহিমকে বলে সবাইকে বাড়ি চলে যেতে। বাসায় আসার পরে সন্দীপ ভাবতে থাকে 13 জনের মধ্যে অবশ্যই কেউ ক্রাইমটা করেছে, কিন্তু তাদের এই ক্রাইমটা করার জন্য যথাযথ কারণ রয়েছে এবং তার শাস্তিটাও তারা ভোগ করছে। অন্যদিকে একজন পুলিশ অফিসার হিসেবে তারা ক্রিমিনাল, সেটা আমি বলতে পারি, কিন্তু আমার বিবেকের কাছে তারা কোনো ক্রিমিনাল নয়। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, এই 13 জনের মধ্যে এই কাজটা কে করেছে আর কিভাবে করেছে? এরপরেই সেই ফরেন্সিক এক্সপার্ট সন্দীপকে কল করে আর বলে, পড়ে যাওয়ার ফলে বা মাথায় আঘাত পাওয়ার ফলে জন মারা যায়নি। তার মারা যাওয়ার কারণটা হচ্ছে সে শ্বাস নিতে পারছিল না, যার ফলে সে মারা যায় এবং সেখানেই পড়ে যায়। এরপরে সন্দীপ অফিসের সিসিটিভি ফুটেজ দেখে এবং সেটা দেখে কিছু জিনিস সে নোট ডাউন করে রাখে, আর লেখা শেষে সে একটু মুচকি হাসে, অর্থাৎ কেসটা সে সলভ করে ফেলেছে। সেই দিন সকাল থেকে বেশিরভাগ এমপ্লয়ি কিছু একটা সময়ের জন্য সিসিটিভির আড়ালে চলে গিয়েছিল। তাদের টোটাল টাইম যোগ করলে আর জনের টয়লেটে যাওয়া মারা যাওয়ার আগ পর্যন্ত টোটাল টাইম যোগ করলে দুটোই সমান হয়। অর্থাৎ কোনো একজন একা ব্যক্তি এই কাজটা করেনি, পুরো 13 জন মিলেই জনকে খুন করেছে। তারা আসলে প্ল্যান করেই ফেলেছিল জনকে তাদের শাস্তি দেবে, আর জনকে শাস্তি দেওয়ার একমাত্র উপায় হচ্ছে মৃত্যু। এখন তাকে কিভাবে মারবে, কিভাবে মারলে তারা নিরাপদ থাকবে, এটাই ভাবতে থাকে তারা। অবশেষে তারা কিছুদিন ধরে জনকে ফলো করে। জন কি করে না করে, কখন কোথায় যায়, কখন কি খায়, সবকিছুই তারা নোট করে রাখে। তারা দেখতে পায় জন একটা ট্যাবলেট খায় মাঝে মধ্যেই। তারা সেটার ছবি তুলে নেয় আর সেটা খোঁজ নিয়ে জানতে পারে সেটা অ্যাস্তেমার জন্য, অর্থাৎ জনের অ্যাস্তেমা প্রবলেম রয়েছে। অন্যদিকে সেবাস্টিয়ান খেয়াল করে জন অনেক বেশি কফি খায়। এছাড়া তারা খুঁজে বের করে যে জনের কেবিনে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এইদিকে ক্যামেরাটা যেখানে লাগানো ছিল সেখান থেকে টয়লেটে যাওয়ার রাস্তাটাও দেখা যায় না। সব ইনফরমেশন গ্যাদার করে তারা একটা মিটিং করে। যারা যারা সেই জনের ভিকটিম তারা সেখানে রাজীবকে ডাকেনি, কারণ রাজীব হচ্ছে জনের ডান হাত। রাজীবকে যদি জন মেরেও ফেলে তারপরও রাজীব জনের বিরুদ্ধে যাবে না, এজন্য তারা রাজীবকে এই প্ল্যানে আনেনি। তারা সবাই ভাবতে থাকে একে অপরের কথা যে এই কাজটা করবে কিনা। এক একজন এক একভাবে বলে। অনেকে ভয় পাচ্ছিল, কিন্তু অনেকে আবার খুব সাহস নিয়ে বলছিল যা হওয়ার হবে।
ও আমাদের জীবন নিয়ে এত বড় গেম খেলেছে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। অবশেষে সবাই রাজি হয়। সেবাস্টিয়ান তার প্ল্যানটা বলতে থাকে, যদি জনের ওয়াশরুমে থাকাকালীন তারা 10% কার্বন ডাই অক্সাইডও সেই ওয়াশরুমের ভেতরে প্রোভাইড করতে পারে, তাহলে একটা সাধারণ মানুষই 30 সেকেন্ডের ভেতরে মারা যাবে। অন্যদিকে জনের তো অ্যাস্তমার প্রবলেম রয়েছে, তাহলে তো সে নিশ্চিত মারা যাবে। কোনো মানুষ মারা গেলে তার বডিতে এমনিতেই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যায়, যার ফলে পোস্টমর্টেম রিপোর্টের সামনেই আসবে না যে ওয়াশরুমের ভেতরে এক্সট্রা কার্বন ডাই অক্সাইড প্রোভাইড করা হয়েছিল। কিন্তু সেই কাজটা কিভাবে করা হবে সেটা বলতে থাকে সেবাস্টিয়ান। সে বলতে থাকে, ঘটনার দিন সকালেই সাতিয়াম প্রথমে বাগানের জন্য নতুন একটা পানির পাইপ নিয়ে আসবে, আর পুরাতন পানির পাইপটা যেন বক্সের উপরে রেখে দেয়, যাতে কেউ সন্দেহ না করে। এতে করে নতুন পাইপ কেনার একটা বিল অফিসে জমা দিতে হবে। এরপরেই আলবার্ট তার গাড়িটা কার্বন ডাই অক্সাইড স্টোরেজের ঠিক পেছনেই পার্ক করবে। এরপরে বিভাসকে দেখা যায় সে সাইকেল নিয়ে সবার শেষে আসে এবং আসার পরে ফোনে কথা বলতে বলতে সিসিটিভির বাইরে চলে আসে। এরপরেই সেই গাড়ির উপরে উঠে যায় আর CO2 স্টোরেজের অর্থাৎ কার্বন ডাই অক্সাইড স্টোরেজের ওপরে উঠে সেখানে থাকা একটি বেলুন কেটে সেখানে একটা ভেন্টিলেটরের মধ্যে লাগিয়ে দেয় আর বেলুনের কাটা অংশটা আগুনের মধ্যে ফেলে দেয়। আর পুরাতন সেই পানির পাইপটার সাথে বেলুনের মুখটা ভালোভাবে লাগিয়ে দেয়। কস্টেপটাও সেখানে আগুনে ফেলে দেওয়া হয় যাতে কোনো প্রমাণ না থাকে। এরপরে আবারও ফোনে কথা বলতে বলতে অফিসে চলে যায়, যাতে বোঝা যায় বিবেশ ফোনেই কথা বলছিল আর যাতে সিসিটিভি ফুটেজেও এটাই দেখা যায়। যেহেতু রাজীব তাদের প্ল্যানের কোনো অংশ ছিল না, তাই রাজীবকে এই সময়টাতে বিজি রাখতে হবে। এই জন্য তারা সাহায্য নেয় আরবিন্দের। আরবিন্দকে তারা একটা জরুরি মিটিংয়ের জন্য ডাকে, যদিও আরবিন্দ এই প্ল্যানের ব্যাপারে কিছুই জানতো না। আরবিন্দ শুধুমাত্র মিটিংয়ের জন্য চলে আসে। সেখানে আরবিন্দ রাজীবের সাথে মিটিং করবে, কিন্তু সেই মিটিংটা যেন তাড়াতাড়ি শেষ না হয়, তাই সেই মিটিংয়ে তারা ফায়েজকেও দিয়ে দেয়। ফায়েজের কাজটাই হচ্ছিল রাজীবকে ওই সময়টাতে মিটিংয়ে বিজি রাখা। এরপরে নীলিমা, সেবাস্টিয়ান এবং আলবার্ট তারা বাইরে চলে যায় চা খেতে। তাদের প্ল্যান ছিল তারা বাইরে যাওয়ার ঠিক 5 মিনিট পরে সেই কাজের মহিলা কেবিনে চলে যাবে কফি মেশিনে কফি ঢালার জন্য। ছোট্ট একটা কাগজের টুকরো সেই কফি মেশিনের মুখের ভেতরে দিয়ে দিতে হবে, আর সেই মহিলা আগে থেকেই সেটা প্র্যাকটিস করে রেখেছিল। আর যদি কোনোভাবে এটা মিস হয়ে যায় তাহলে যে করেই হোক জনের কাপড়ের ভেতরে সে যেন কফিটা ফেলে দেয়। ছোট্ট সেই কাগজের টুকরোটা যদি কফি মেশিনের মুখে দেওয়া যায় তাহলে কফি মেশিনটা অন করতেই সেই কফিটা কাফে না পড়ে বরাবর এসে আঘাত করবে, যার ফলে জনের কাপড়ে লেগে যাবে। আর এতে করে জনকে অবশ্যই ওয়াশরুমে যেতে হবে। এরপরে রঞ্জিত তাদের দেখায় টয়লেটের ভেতরে দরজার যে লকটা রয়েছে সেটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়, সেটাকে অটোমেটিক ক্লোজ হতে দেয়া যাবে না। আর এর জন্য দরজার মাঝখানে একটা টিস্যু পেপার রেখে দিতে হবে। দেখা যায় সেই দিন সকালে সবার আগে নীলিমা অফিসে গিয়েছিল। সে তাড়াতাড়ি করে সেই কর্নারে চলে আসে পানি খেতে, যাতে সিসিটিভির আড়ালে চলে আসতে পারে। এরপরেই সে কর্নারে আড়ালে গিয়ে সেই দরজার মাঝখানে টিস্যু পেপার রেখে আসে। রঞ্জিত তাকে আগে সাবধান করেছিল, যার ফলে নীলিমা কোনো কিছুই হাত দিয়ে স্পর্শ করে না, কাপড় ব্যবহার করে। রঞ্জিত বলতে থাকে, এরপরে জন যখনই ওয়াশরুমে যাবে টিস্যু পেপারটা পড়ে যাবে, আর পড়ে যাওয়ার সাথে সাথে দরজাটা অটোমেটিকভাবে লক হয়ে যাবে। কিন্তু সেটাকে ফুলি লক করার জন্য তাদের আরও একটা কাজ করতে হবে। তখনই ফায়েজকে ডাকানো হয়, আর ফায়েজ তাদের ছোট্ট একটা ক্লিপ দেয়। সেই ক্লিপটা হচ্ছে জনের ওয়াশরুমের লকের ডুপ্লিকেট কি, যেটা সত্যম বানিয়েছে, আর এটা দিয়ে তারা এই কাজটা করবে। যার ফলে যখন দৌড়টা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, যদি বাইরে থেকে এই ক্লিপটা লকের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে লকটা পুরোপুরিভাবে লকড হয়ে যাবে, যার ফলে ভেতর থেকে কোনোভাবেই সেটাকে আর খোলা যাবে না। এরপরে তারা তিনজন যে বাইরে এসেছিল তারা চা এবং স্ন্যাক্স নিয়ে সেখানে টেবিলে চলে আসবে, যেখানের একটা চেয়ার সিসিটিভি ফুটেজে দেখা যায় না, আর সেখানেই বসবে সেবাস্টিয়ান। আমরা সেবাস্টিয়ানের সাথে কথা বলতে থাকব, আর এই ফাঁকে সেবাস্টিয়ান সেখান থেকে উঠে চলে যাবে। কিন্তু তারপরেও আমরা তার সাথে কথা বলতে থাকব, যাতে সিসিটিভি ফুটেজে দেখে মনে হয় সেবাস্টিয়ান তখনও সেখানে বসে রয়েছে। সেবাস্টিয়ান সেই কার্বন ডাই অক্সাইডের স্টোরেজের পাইপটা বাগানের সেই পাইপের সাথে লাগিয়ে দেবে, যেটার একটা দিক ভেন্টিলেটর পাইপের সাথে লাগানো রয়েছে। এখন এই বিষয়টা যাতে কেউ দেখতে না পায় সেই জন্য তাদের আরও একটা কাজ করতে হবে। সেই দিন আবর্জনা হিসেবে বেশি প্লাস্টিক পোড়াতে হবে, আর বেশি প্লাস্টিক পাওয়া যাবে স্ন্যাক্সের খাবারের প্যাকেট থেকে। আর এই কাজটা ডোনা সব থেকে বেশি ভালো করতে পারবে, এই জন্যই ডোনা সেই দিন সব থেকে বেশি খাবার খেয়েছিল। আর খাবারের প্যাকেটগুলো সেই কাজের মহিলা নিয়ে বাইরে পোড়াতে শুরু করে, যার ফলে সেখানে ধোঁয়ার সৃষ্টি হয়।
আর এতে করে সেখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে যে বাগানের পাইপটা লাগানো রয়েছে সেটা কেউ দেখতেও পারবে না। আর যেহেতু সেখানে অনেক বেশি ধোঁয়া থাকবে তাই সেখানে কেউ যাবেও না। আর ঠিক সেটাই হয়। এরপরেই কফি ঢালার বাহানায় কাজের মহিলা চলে যায় জনের কেবিনে এবং সেটা লাগাতে থাকে, কিন্তু সেটা হাত ফসকে নিচে পড়ে যায়, যার ফলে সে ধীরে ধীরে সেটা নিচ থেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু তাকিয়ে দেখে জন তার দিকে তাকিয়ে রয়েছে। তখনই কাজের মহিলা বলে, আপনার কলমের মাউথটা পড়ে গিয়েছে। সেটা সে উঠিয়ে দেয়, যার ফলে জন আর সন্দেহ করে না। আর এই ফাঁকে কাজের মহিলা সেটাও তুলে নিয়েছিল। অবশেষে সে সেটা সফলভাবে কফি মেশিনের মুখে লাগিয়ে দেয়। এরপরেই কাজের মহিলা সেখানে ভ্যাকিউম ক্লিনারটা নিয়ে আসে যাতে সময় মতো সেটা অন করতে পারে। এদিকে যখনই জন কফি মেশিনের দিকে যাচ্ছিল ঠিক ওই সময়টাতে দুইজন মেয়ে একসাথে পানির ট্যাপের কাছে যায়, যার ফলে তারা সিসিটিভির আড়াল হয়ে যায়। এদিকে জন কফি মেশিন অন করতেই কফিটা তার কাপড়ে এসে লাগে। এই জন্য জন ওয়াশরুমে চলে যায় সেটাকে পরিষ্কার করার জন্য। আর ওয়াশরুমে যেতেই টিস্যুটা নিচে পড়ে যায়, যার ফলে দরজাটা অটোমেটিক লক হয়ে যায় ভেতর থেকে। এরপরে একটি মেয়ে সেই দরজার কাছে চলে যায়, তার স্কার্ফ থেকে ক্লিপটা বের করে অর্থাৎ সেই ডুপ্লিকেট কিটা বের করে দরজার ভেতরে লাগিয়ে দেয়, যার ফলে লকটা জ্যাম হয়ে যায়। সেটা লাগানো শেষ হলে অন্য একটি মেয়ে তার হাত থেকে বোতলটা ফেলে দেয়, যার ফলে সিগন্যাল পেয়ে সেই কাজের মহিলা ভ্যাকিউম ক্লিনার মেশিনটা অন করে দেয়। আর সেই মেশিনটা যেহেতু অনেক জোরে শব্দ করত তাই সেটা নিচ থেকে শুনতে পায় তারা তিনজন, আর বুঝে যায় কাজ হয়ে গেছে। ফলে আবারও সেবাস্টিয়ান সেখান থেকে উঠে যায় কার্বন ডাইঅক্সাইডের স্টোরেজের কাছে, আর সেই স্টোরেজের মিটারটা বাড়িয়ে দেয় যাতে করে অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সেই ওয়াশরুমের ভেতরে যায়। কিছুক্ষণ পরেই ওয়াশরুমের ভেতর থেকেই জন এটা দেখতে পায়। সে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। একটু পরেই তার শ্বাস নিতে সমস্যা হতে শুরু করে। সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই দরজাটা সে খুলতে পারছিল না, কারণ সেটা জ্যাম হয়েছিল। জন চিৎকার করে তাকে সাহায্য করার জন্য, কিন্তু রাজীব এবং অরবিন্দ কেউ তার কথা শুনতে পারে না, যেহেতু ভ্যাকিউম ক্লিনার মেশিনটা অন করা ছিল। অন্যদিকে ফায়াজ রাজীবের মোবাইলটা উল্টে সাইলেন্ট করে রেখেছিল যাতে কেউ তাকে ডেকেও বাইরে নিয়ে যেতে না পারে। একটু পরেই জন সেখানে শ্বাস নিতে না পেরে মারা যায় এবং ফ্লোরে পড়ে যায়। এতে করে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এছাড়া কার্বন ডাইঅক্সাইড জনের বডিটাকে ঠান্ডা করে ফেলেছিল। এই জন্য সে অফিসার বলেছিল যে অন্যান্য ডেড বডির চাইতে জনের ডেড বডিটা একটু বেশি ঠান্ডা, কিন্তু সেই ফরেন্সিক অফিসার বলেছিল এটা ওয়াশরুমের টেম্পারেচারের জন্য হয়েছিল। ঠিক 3 মিনিট পরে সেবাস্টিয়ান আবারও কার্বন ডাইঅক্সাইড স্টোরেজের কাছে যায় এবং সেই পাইপটা খুলে ফেলে, আর কার্বন ডাইঅক্সাইডের স্টোরেজটা একেবারে ঠিকঠাক করে রেখে দেয়। অন্যদিকে দেখা যায় সেই পানির পাইপটাও সেখানে রেখে দেয় আর বেলুনটাকে সেখানেই পুড়িয়ে ফেলে। আর সেখানে পাইপটা খুলতে গিয়ে সেবাস্টিয়ানের আঙুলটা কেটে যায়। এরপরে ঠিক সময় মতো অন্য একটি মেয়ে সেই কর্নারে চলে যায় পানি নিয়ে আসার জন্য। অন্যদিকে কাজের মহিলা ভ্যাকিউম ক্লিনারটি নিয়ে চলে আসে জনের রুমে, আর সেই মেশিনের মাধ্যমে কফি মেশিনের মুখে লাগানো সেই ছোট্ট পেপারটাও সেটার ভিতরে ভরে ফেলে, যার ফলে আর কোনো প্রমাণই থাকে না। অন্যদিকে সেই মেয়েটির কাজ ছিল সেখানে যে দরজার ভেতর থেকে সেই লকটা অর্থাৎ সেই ক্লিপটা বের করে নিয়ে আসা, কিন্তু এই অ্যান্টিডোট নেওয়ার ফলে তার মনে হতে থাকে যে সে অনেক কিছু ভুলে যাচ্ছিল, আর সেখানে এসেও সে ভুলে যায় তাকে কি করতে হবে। এটা রঞ্জিত বুঝতে পারে যে মেয়েটি ভুলে গেছে তাকে কি করতে হবে। ডোনাও বুঝতে পারে যে সে ভুলে গেছে তাকে কি করতে হবে, এজন্য তাকে বোঝানোর জন্য তার মাথা থেকে একটি ক্লিপ সে খুলে রাখে। মেয়েটা ক্লিপ দেখেই মনে পড়ে যে তাকে দরজা থেকে ক্লিপ খুলতে হবে। সেই ক্লিপটা খুলে আবারও পানির বোতলটা নিয়ে সেখানে চলে আসে। অন্যদিকে সেবাস্টিয়ান বুঝতে পেরেছিল পুলিশ যদি আঙুলের কাটা অংশটা দেখে সেটার ব্যাপারে জিজ্ঞেস করবে, এই জন্য টেবিলে সে ইচ্ছে করে কিছুটা ভেঙে সেটার ভেতরে আঘাত পাওয়ার একটা অভিনয় করে, যার ফলে সন্দীপ যখন সিসিটিভি ক্যামেরা দেখেছিল সে দেখতে পায় টেবিলের ভাঙা অংশে সেবাস্টিয়ান তার আঙুলে আঘাত পায়, যার ফলে সেখানে তার আর কোনো সন্দেহই করতে পারে না। কিছুক্ষণ পরেই রাজীব মোবাইল উঠিয়ে দেখে গিবসন তাকে কল করেছিল। এরপরে সে জনকে ডাকতে যায়। এরপরে কি হয়েছিল পুরো বিষয়টাই আমরা জানি। সেবাস্টিয়ান আলবার্টকে কিছুটা দূরে নিয়ে বলতে থাকে, আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে দরজার মাঝখানে যে টিস্যু পেপারটা রাখা হয়েছিল সেটা মিসিং, আর সেই টিস্যু পেপারটা ইতোমধ্যে পুলিশের কাছে চলে গিয়েছিল, এই জন্যই সেটা মিসিং ছিল। সেবাস্টিয়ান তাদের বলেছিল তোমরা রেগুলার যা করো সেটাই করবে, শুধুমাত্র প্ল্যানটা ছাড়া। প্রতিদিন আমরা যেটা করি সেটা পুলিশের সামনে বলতে গেলে আমরা কখনোই ঘাবড়াবো না, যার ফলে পুলিশ আমাদের সন্দেহ করতে পারবে না। এছাড়া ঘটনা ঘটে যাওয়ার কয়েকদিন পর আমরা নর্মালি একে অপরের সাথে যোগাযোগ করব, যেমনটা আগে করতাম, এর থেকে বেশিও না কমও না, যাতে পুলিশ এই ব্যাপারে কোনো সন্দেহ করতে না পারে। এছাড়া আমরা একে অপরের বিষয়ে খুব বেশি সাপোর্টিভ হব না। আর তাদের প্ল্যান অনুযায়ী
ফায়েজ বিবেশের বিরুদ্ধে বলেছিল যে তার সাথে জনের ঝগড়া হয়েছিল, আর বিবেশও ফায়েজের বিরুদ্ধে বলেছিল যে তার সাথেও তো তার ঝগড়া হয়েছিল, যার ফলে পুলিশ অর্থাৎ সন্দীপ বুঝতে পারে যে তাদের মধ্যে একটা গণ্ডগোল আছে, একতা নেই। সেবাস্টিয়ান তাদের আগেই বলেছিল যে তারা প্রফেশনাল কিলার নয়, তাদের ভুল হতেই পারে, যদি কোনো ভুল হয়ে যায় তাহলে সেটা যেন ওয়াইজলি তারা সংশোধন করে নেয়। আর এমন একটা ভুল হয়েছিল নিনার মাধ্যমে, কারণ তার বলা উচিত ছিল যেটা সে ডক্টরের প্রেসক্রিপশনের মাধ্যমেই নিয়েছে, কিন্তু সেটা সে না করেছে। আর যখন এটা সন্দীপ জানতে পেরে যায় তখন তার সন্দেহ হয়। আর জন মারা যাওয়ার পরে সবাই তাদের সোশ্যাল মিডিয়াতে জনের ছবি পোস্ট করব এবং শোকার্ত লিখব। সন্দীপ এই পুরো প্ল্যানটাই ধরতে পেরেছিল, কিন্তু সন্দীপ তাদের অ্যারেস্ট করবে না বা ধরবেও না, কারণ তারা ইতোমধ্যে সাফার করছে। শুধুমাত্র 4 দেয়ালের মাঝে আটকে রেখেই কোনো শাস্তি দেয়া যায় না, তারা এর থেকে বড় শাস্তি তাদের জীবনে ভোগ করছে। সন্দীপ ডিসাইড করে সে উল্টো অন্যদিকে যাবে, সেটা হচ্ছে জন এবং তার ভাই যে খেলাটা শুরু করেছিল সেটা থামাবে। তখনই ডক্টর কুরি তাকে কল করে আর বলে, আমি তোমাকে মেল করতে যেয়ে আরও একটা বিষয় দেখতে পেলাম, সেটা হচ্ছে এইসব ফাইলের মধ্যে গিবসনের নাম লেখা ছিল, অর্থাৎ জন এবং গিবসন দুজন মিলেই এই কাজগুলো করছিল। এদিকে সন্দীপ তার হায়ার অফিসারকে বলে দেয় যেটা এটা অ্যাক্সিডেন্টাল ডেথ। এতে তার হায়ার অফিসার একটু রেগে যায়, বলে এই সিম্পল কেসটা সমাধান করতে এত সময় লাগে। অন্যদিকে রহিমও মনে মনে খুশি হয়ে যায়, কারণ তার কথাটাই সত্যি হয়েছে সে ভেবে নেয়। অন্যদিকে সন্দীপ হাসতে থাকে। ডক্টর কুরি কল করে সন্দীপকে ভি ফার্মার ল্যাবরেটরিটা কোথায় রয়েছে সেটা ঠিকানা বলে দেয়। সন্দীপ সেখানেই চলে যায়। সন্দীপকে দেখা যায় একটি ড্রোন সে ভি ফার্মার দিকে পাঠায়, কিন্তু কিছু দূর যেতেই সেই ড্রোনটা আর সিগন্যাল পায় না। একটু পরে সন্দীপ দেখতে পায় ভি ফার্মারই একটি গাড়ি সেদিকে আসছিল। সে লুকিয়ে পড়ে এবং দেখতে থাকে সেই গাড়িটা ভি ফার্মার ল্যাবরেটরিতেই যায়। এরপরে সে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে আরও একটা গাড়ি আসে। সে দৌড়ে সেই গাড়িটাকে ধরে এবং ধরার পরে লুকিয়ে সেই গাড়ির ভেতরে ঢুকে যায়। আর এভাবেই লুকিয়ে সন্দীপও ভি ফার্মার ল্যাবরেটরিতে ঢুকে যায়। অন্যদিকে গিবসনকে দেখা যায় সে অফিসে আসতে। গিবসনও যেহেতু এর সাথে জড়িত ছিল, তাই গিবসন চাইছিল না এই ট্রায়ালটা থামানোর জন্য। অন্যদিকে গিবসনকে দেখে সবাই বুঝে যায় যে গিবসন এখানে কেন এসেছে। সবাই তার দিকে তাকিয়ে থাকে, তার কেবিনের দিকে, আর সবার চোখ দিয়ে একটাই ইশারা করছিল যে গিবসনও বাঁচতে পারবে না তাদের হাত থেকে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। হয়তোবা গিবসনকেও তারা কোনো প্ল্যান করে মেরে ফেলবে, যে প্ল্যানটা পুলিশও ধরতে পারবে না। অন্যদিকে সন্দীপ হয়তোবা ভি ফার্মার এই নোংরা খেলাটাকে বন্ধ করতে চাইবে, তাদের সবকিছু ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। হয়তোবা এই মুভির দ্বিতীয় পার্ট বের হতে পারে, আবার নাও হতে পারে। যদি বের হয় অবশ্যই এক্সপ্লেন করা হবে। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।